আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে। আমিও ভালো আছি। নতুন একটা গল্প নিয়ে আবার হাজির হলাম। গল্পটি পাঠিয়েছেন আমাদের এক বন্ধু সুদূর খুলনা থেকে, বাগেরহাট থেকে। তার গল্পটাই আমি আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের অজানা গল্প যেগুলো তোমরা জানো কিংবা কারো কাছ থেকে শুনেছো, এরকম ভৌতিক গল্পগুলো তোমরা এই বন্ধুর মতো হোয়াটসঅ্যাপে কিংবা মেইলে পাঠাতে পারো, তাহলে সেই গল্পগুলো আমরা বলবো। সো তার পাঠানো একটা গল্প হুবহু যেভাবে উনি লিখেছেন সেভাবে আমি গল্পগুলো পাঠাবো, এই গল্পগুলো বলবো এবং তোমরা শুনবে। তো যে যেখান থেকে আমার গল্পটা শুনছো সকলকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এপিসোড সুন্দরবনে ভয়ানক এক রাত। আসলে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেখানে অজস্র রহস্য লুকিয়ে থাকে। সেখানে ভূতের গল্প শুনতে বা দেখা অবশ্যই যেতে পারে, এমন একটি ধারণা বহুদিন ধরে মানুষের মনে বেঁচে আছে। সেখানকার গভীর বন, ঝোপঝাড়, খাড়িয়ার অন্ধকার রাত এইসব এই অঞ্চলের রহস্যময় করে তোলে। আজকের এই সত্য ঘটনা অবলম্বনে এমনই একটি ঘটনা, একদল পর্যটক অজান্তে এসে সেই অন্ধকার জগতের মধ্যে পড়েছিল। সেই পর্যটকেরই একজন ভাই, তার নাম মানা বারণ, সেই গল্পটি আমাকে পাঠিয়েছেন। সেই রাতে, প্রথম দিনে সেই রাতের সুন্দরবনে টোটাল ঘটে যাওয়া ঘটনাগুলো আজকে আমরা তুলে ধরব। রেজি ও তার বন্ধু মিরাজ, তাপস, শিলাসহ তারা কয়েকজন বন্ধু, আর যিনি পাঠিয়েছেন তার নামটা বারণ। কয়েকজন বন্ধু যুবক শহর থেকে পালিয়ে গিয়ে সুন্দরবনে অ্যাডভেঞ্চার করতে চেয়েছিল আর কি। তাদের উদ্দেশ্য ছিল এই রহস্যময় বনভূমির মধ্যে পেট্রোল জ্বালানো, কোনো নদী পাড়ি দেয়া আর রাতের বেলায় বনের গভীরে ক্যাম্পিং করা। সবাই জানতো সুন্দরবনে কতটা বিপজ্জনক, কিন্তু তাদের মনে ছিল শুধুমাত্র একটাই লক্ষ্য, অপরিসীম অ্যাডভেঞ্চার যারা তা করেছিল। অবশেষে তারা সুন্দরবনের মাঝখানে এক জায়গায় পৌঁছলো, যেখানে কোনো মানুষের বাস নেই। চারপাশে কেবল বড় বড় গাছ, ঝোপঝাড় আর দুর্গম পথ। সূর্যাস্তর পরে রাতের অন্ধকারে আসতে শুরু করলো, আর তারা একে একে ক্যাম্পের সাইটে পৌঁছালো। তখন একটু চিন্তিত ছিল, কিন্তু রুজি, মিরাজ কিংবা শিলা রিল্যাক্স ছিল। তাদের চোখে ছিল একটা নতুন অভিযানের কৌতূহল। তবে বনভূমির মাঝখানে রাতের গভীর ক্যাম্পিং করতে গেলে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে সেটা তারা জানতো না। বিশেষ করে আমি জানতাম, কারণ আমি তাদেরকে গাইড করে তাদের বন্ধু হিসাবে আমি তাদেরকে নিয়ে যাই। রাত গভীর হওয়ার সাথে সাথে আশেপাশে অদ্ভুত শব্দ শোনা শুরু হয়। প্রথমে সেগুলো তারা অসাধারণ বন্য প্রাণীর আওয়াজ ভেবেছিল, কিন্তু একটু একটু করে সেই শব্দগুলো আরো অস্বাভাবিক হতে থাকে। কখনো মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে, আবার কখনো মনে হচ্ছিল কেউ যেন পায়ে শব্দ তুলে তাদের কাছে আসছে। মিরাজ বলল, এটা কিছু শিকারী প্রাণী হতে পারে, কিছু ভাবনা নেই। কিন্তু আমাদের বান্ধবী শিলা বলল, কিন্তু শব্দটা তো মানুষের মতো লাগছে। তপন বলল, শিলা তুমি কিন্তু খুব বেশি ভয় পাচ্ছ, একটু বিশ্রাম নাও। তাকে বিশ্রাম নিতে বলল। তবে রাত যত বাড়ছিল ততই তাদের মধ্যে অস্বস্তি বাড়ছিল। এক পর্যায়ে আমি সব দেখছিলাম, ক্যাম্পফায়ারে আগুনের চারপাশে তারা বসেছিল। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম আমরা সবাই, যেন কিছু একটা ঝোপের মধ্যে ধাক্কা মারছে। কেঁপে উঠল পুরো জায়গাটা। এটা খুব অস্বাভাবিক লাগছিল। তখন আমাদের যে বন্ধু রেজি বলল, আমরা এখান থেকে চলে যেতে হবে, কিন্তু তখন তাকে থামিয়ে বলল, এটা তো কোনো সাধারণ ভয় নয়, কিছু একটা ঘটতে যাচ্ছে। এবার আমরা সবাই একসাথে উঠে দাঁড়ালাম এখান থেকে চলে যাব বলে। চারপাশের গাছগুলো আঁধারে ঢেকে যাচ্ছিল। আমার বন্ধু তখন আমরা চলে না গেলে হয়তো সমস্যা হবে বলছিল বারবার, কিন্তু ঠিক তখনই তারা সবাই মিলে একটা অদ্ভুত আলোর ঝলক দেখতে পেলাম। সেটা বেশ দূরে ছিল, কিন্তু খুব পরিষ্কার ছিল, যেন অদৃশ্য এক শক্তি তাদের দিকে এগিয়ে আসছে। এই অদৃশ্য শক্তিটা আমাদের দিকে এগোতে শুরু করলো। দেখো ওটা কি? মিরাজ চিৎকার করে বলল। আলোর ঝলক তারা সবার আগে দেখেছে। খুব দ্রুত সেই আলো পেছনে গাছপালার মাঝে কেমন যেন একটা লুকিয়ে গেল। এটা তো কোনো দিক থেকে আসলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো আমার বান্ধবী শিলা বলল, আমরা যে দিক থেকে আসলাম আমার বিশ্বাস সেই দিকে যাওয়া উচিত, কিন্তু এত রাতে আমরা কোথায় যাব সেটা বুঝতে পারছিলাম না। আমাদের ক্যাম্পিং থেকে আমরা দাঁড়িয়ে গেলাম। তো
আমার বন্ধু রেজি বলে উঠলো, আমরা যদি ফিরে যাই তাহলে হয়তো কিছুটা নষ্ট হবে। আমরা যা খুঁজছিলাম সেটা যদি এটা হতে পারে, তবে আলোটা হারিয়ে যাওয়ার পর রাত আরো ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা আছে। চারপাশে নিস্তব্ধতা ভেঙে গিয়ে শোনা গেল শুধু অদ্ভুত শব্দ। এই শব্দটা ছিল দমকা হওয়ার মতো, কিন্তু সে হাওয়া যেন জীবন্ত ছিল, যেন কিছু প্রাণী তার চারপাশে ঘুরছিল, এরকম একটা অনুভূতি আমাদের মনে হলো। রাতের বেলা সবাই একসাথে ঘুমাতে গেলাম। আমার তখন ঘুম আসছিল না, তাদের একে অপরকে ঘুমাতে দিচ্ছিল না, একে একে সবাই আতঙ্কিত হয়ে উঠছিলাম। আমরা যতটা সাহস নিয়ে ক্যাম্পিং এ গিয়েছিলাম অতটা সাহস কিন্তু তখন আমরা জোগাতে পারছিলাম না। আমরা চাচ্ছি না ঘুমিয়ে আমাদের মধ্যে ঘুমটাকে হারাম করে গল্পের মধ্যে দিয়ে রাতটা কাটাতে, কিন্তু আমরা সবাই শুনতে পেলাম খুটখুটুনি শব্দ, যেন কেউ আমাদের ক্যাম্পের আশেপাশে আসছে, কেউ পায়চারির মতো একটা শব্দ হচ্ছে, যেন কিছু লোক আমাদেরকে ঘিরে ধরবে, এরকম একটা ব্যবস্থা হয়েছিল। আমাদের মধ্যে কেউ একজন বলল, আমার মনে হয় এটা কোনো মানুষ নয়, কোনো অশরীরীর উপস্থিতি। হঠাৎ এক ভয়ঙ্কর গোল লাগলো মুহূর্তে, ক্যাম্পের চারপাশে বাতাসের ঝড় শুরু হলো। কিছু অদ্ভুত ছায়া যেন ঘুরপাক খাচ্ছিল আমাদের দিকে, কিন্তু সেই অদ্ভুত ছায়াটা আমরা অনুভব করতে পারছিলাম না আসলে ছায়াটা কি। সেই ছায়াগুলো কখনো পেঁচানোর মতো হয়, আবার কখনো গাছের শাখার মতো হয়। তখন আমার বন্ধু রেজি বলল, কিছু একটা আমাদের নজরদারি করছে, আমরা এখন নিরাপদ নই, আমরা এখন কি করব সেই চিন্তায় আমরা মজবুর হয়ে গেলাম। তবে কথা শেষ হওয়ার আগে হঠাৎ ক্যাম্প ফায়ারটা নিভে গেল, চারপাশে পুরোপুরি অন্ধকারে ডুবে গেলাম আমরা সবাই। সেই অন্ধকার যেন কিছুই দেখতে পাচ্ছি না, অশরীরী উপস্থিতি মনে হয় যে আমাদের সামনে উপস্থিত হয়ে গেল বলে। আমাদের কি অদ্ভুত অবস্থা, আমরা কি করব বুঝতে পারছিলাম না। সুন্দরবনের গভীর অন্ধকার, সবার মনে একটা অনুভূতি কাজ করছিল, বুঝতে পারছিলাম না কি করতে যাচ্ছে আমাদের সাথে। হঠাৎই দেখতে পেলাম এক অদ্ভুত প্রকৃতির ছায়া, তাদের কয়েকটা ছায়া আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এর পরপরই এক আতঙ্কজনক আওয়াজ, যা মানব দেহের সমস্ত ভয় একেবারে চলে আসছে। মনে হচ্ছে যে আমরা পাথর হয়ে গেলাম। সেটা চিৎকার করে উঠলো, এটা কি ঘটলো? আমি তখনও সাহস জোগাচ্ছিলাম, কিছু একটা করতে হবে। এটা কোনো ভৌতিক উপস্থিতি ছিল, চোখের সামনে ছিল, কিন্তু কাউকে স্পর্শ করতে পারছিল না। কেবল সেই ভয়ানক অন্ধকারের মধ্যে, ছায়ার মধ্যে কিছু চলছিল। এমন সময় আমাদের মধ্যে কেউ কেউ যারা ঠিকঠাক বুঝতে পারছিল না কি ঘটছে, চিৎকার করে উঠে বলল, এটা আমাদের দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে, তারা আমাদের সবাইকে নিয়ে যাবে মেরে ফেলার জন্য। শেষ পর্যন্ত সুন্দরবনে কিছু একটা ঘটে যা আমাদের বোধ শক্তির বাইরে চলে গেল। এই বনের রহস্য কেবলই এক অজানা দুনিয়া, যেখানে ভূত বা অশরীরী উপস্থিতি ছাড়া কখনোই কেউ ফিরে আসতে পারবে না, এমনটা তখন আমাদের মনে কাজ করতে শুরু করেছে। আমরা ভেবে নিয়েছিলাম এখান থেকে আমরা আর ফিরতে পারবো না, আমাদের মধ্যে এরকম একটা কাজ করছিল। শেষ পর্যন্ত কিছু ঘটনা ঘটে গেল যা চিন্তা শক্তির বাইরে ছিল। এই বনের রহস্য কেবল এক অজানা দুনিয়ায়, যেখানে ভূত বা অশরীরী থাকার অসম্ভব কিছু নয়। আমার বন্ধু রেজি আর তার বন্ধু দ্রুত এই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। আর ফিরে আসার পর আমরা এবং তারা এই অন্ধকারে রাত পার করতে হলো এই রাস্তার মধ্যে। তবে সুন্দরবনের গভীর অন্ধকার কোনো রহস্যময় ছায়া আজও হয়তো বা অপেক্ষা করছে কারো না কারোর জন্য। তাই সুন্দরবনের রাতের বেলা যা ঘটেছিল আমাদের মৃত্যুর কাছাকাছি থেকে, জানি না আমরা অনেক লোক ছিলাম বিদায় হয়তো বা আমরা সেই রাত্রিটা কিছুটা বেঁচে গিয়েছিলাম। আমরা পরের দিন যথাযথ আমাদের ক্যাম্পিং সবকিছু বাদ দিয়ে আমরা ফিরে আসি, এবং অভিজ্ঞতাটাই আমি হরর বাংলা অফিসিয়াল বিডি গোস্টে পাঠিয়েছি গল্পটা পড়ার জন্য। পরিশেষটা এরকম, এখনো প্রতিবার কেউ যদি সুন্দরবনে রাত কাটানোর সিদ্ধান্ত নেন, তারা জানেন সেই গভীর অন্ধকারের কিছু অজানা ভয় তাদেরকে তাড়া করবে, এবং সেখানে ভূতের গল্প বলি আর ভূত সত্যিই হোক, সেখানে কখনো কখনো পুরোপুরি
সঠিকভাবে কেউ রাত যাপন করবেনও না, কেউ যাবেনও না। আর দেখলে সকাল সন্ধ্যা হওয়ার আগেই ওখান থেকে ফিরে আসবেন। এটাই আজকের আমাদের জীবনে ঘটে যাওয়া একটা গল্প বললাম। সো গাইস, আমি ওনার মতো করে আমি গল্পটা পড়েছি। তোমাদের অভিজ্ঞতার মধ্যে, তোমাদের জানার মধ্যে যদি কোনো গল্প থাকে, তোমাদের গল্প এরকম পাঠাতে চাও, হোয়াটসঅ্যাপে মেল কিংবা আমাদের মেইল কিংবা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো তোমরা সেখানে গল্প পাঠাতে পারো, তোমাদের জানা সকল গল্প। সো বন্ধুরা, ভালো থেকো, ভালো রেখো। যেখান থেকে আমার শুনলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে গল্প থেকে বিদায় নিচ্ছি।